2018-তে কোটা সংস্কার আন্দোলনটা করার পরে আমাকে যখন হল থেকে বের করে দেয়, তখন আমি ঢাকা শহরে এখানে থাকি, সেখানে থাকি। এই বন্ধুর মেসে কয়েকদিন আমি ঢাকা কলেজে আশ্রয় নিলাম। সেখানে আমাকে ছাত্রলীগের ছেলেরা তাড়া করলো। সেখান থেকে আমাকে বেরোয় আসতে হলো। তো এই সবগুলো মিলিয়ে একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। তো তখন আমি টিউশনি করাই মূলত। তো আমি কল্যাণপুরে একটা টিউশনি করাতাম। তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলো। ৩ জন শিক্ষার্থী ছিল। অংশগ্রহণ করলো। তো সেবার প্রশ্ন ফাঁস হলো। বেতনের টাকা আনার জন্য তাদের বাড়িতে যাওয়ার পরে আমার একজন স্টুডেন্ট আমাকে এই কথা বলল যে, "আমরা তো পড়ালেখা করে পরীক্ষা দিলাম। এখন যারা প্রশ্ন ফাঁস হয়ে পরীক্ষা দিল, তারা তো সিরিয়াল আগার সামনের দিকে থাকবে এবং তারাই তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তাহলে আমরা এত পড়ালেখা করে আমাদের কি হবে? যারা পড়ালেখা করে পরীক্ষা দিল, তারা তো তাদের ন্যায্য মূল্যায়নটা পাবে না। তারা তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না।" তো এই বিষয়টা আমাকে সবথেকে বেশি তাড়িত করেছিল সেই সময়টাতে। আমার মনে হয়েছিল যে আমি বেতনের টাকাটা নিচ্ছি, কিন্তু তার সাথে একটা দায়ভারও একটা আমার উপরে এসে পড়ছে। ব্যক্তিগত দায়ভার না, এটা একটা সামাজিক দায়ভার যে প্রশ্ন ফাঁস হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আসছি সে বাড়ি থেকে। তখন নীলক্ষেত মোড়ে আমি নামলাম। কাগজ কিনলাম, মার্কার পেন কিনলাম। আমার বন্ধুদের সাথে বিশ্ববিদ্যালয়ে এসে কথা বললাম। তখন পরিবেশটা খুবই অবরুদ্ধ। কেউই আসলে কথা বলবে, সাহস করবে সে ধরনের পরিবেশ ছিল না। কারণ ১৮ কোটা সংস্কার আন্দোলনের পরেও একটা নির্যাতন নিপীড়ন ছিল। গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। আমার এক সাংবাদিক বন্ধু ক্যাম্পাস সাংবাদিকতা করত। তার সাথে আমার কথা হলো। আমি বললাম যে, "বন্ধু আমি এরকম অনশন করতে চাই, আমি আন্দোলন করতে চাই।" ও আমাকে বলেছিল যে, "সাংবাদিক হিসেবে বলব যে তুমি এই আন্দোলনটা করো। আর বন্ধু হিসেবে বলব যে না বন্ধু তুমি এগুলো করিও না।" তখনকার আচ্ছা। পরিবেশটা এতটাই কঠিন ছিল আরকি। একটা বিবেকের টান, একটা বিবেকের দায়বদ্ধতা। সেখান থেকেই আন্দোলনে বসা, একটা পরিস্থিতি আসা এবং এর মধ্য দিয়েই কিন্তু আস্তে, আস্তে মানুষের কাছে তাদের কথাগুলোর একটা প্রতিনিধিত্ব করতে পারা। সেই জায়গা থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়া।